স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। এই স্নায়বিক জটিলতার কারণে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা যোগাযোগ, আচরণ, সামাজিকতা সহ আরও অনেক ক্ষেত্রেই মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সীমাবদ্ধতাগুলো তাদেরকে আসলে সাধারণ শিশুদের থেকে অনেকখানি পিছিয়ে রাখে নানা দিক থেকে। তবে উপযুক্ত প্রশিক্ষণ এবং পরিচর্যা দিয়ে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অনেক সীমাবদ্ধতাই দূর করা সম্ভব হয়। তার জন্য তাদেরকে একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে কাজ করেন নিউরোলজিস্ট, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর সহ আরও অনেকে। অটিজম একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের চাহিদা অনুযায়ী আজীবনই তাদেরকে এ ধরনের সাপোর্ট দিয়ে যেতে হয়। এই সাপোর্টই যদি নিশ্চিত করা যায় তবে শিশুর অটিজম তীব্র, মাঝারি, মৃদু যে মাত্রারই হোক না কেন, শিশুর অটিজম অবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। কিন্তু কোনো কারণে যদি এই সাপোর্টটি দেয়া ব্যাহত হয় কিংবা সঠিক সাপোর্টটি তাকে দেয়া না যায়, তবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর অবস্থার ব্যাপক অবনতি ঘটে। বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই আলোচনা করার জন্য সুদূর মুন্সিগঞ্জ থেকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন কুলসুম আক্তার মালা এবং তার সন্তান ফাইরুজ রহমান রিশতা খান। ফাইরুজ রহমান রিশতা একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কিশোর। দর্শক, চলে যাচ্ছে মূল আয়োজনে। আর প্রথমেই কথা বলবো আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কিশোর রিশতার সাথে। রিশতা, তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে? ঠিক বলেছো। তোমার বাসা কোথায়? তুমি মুন্সিগঞ্জ থেকে এসেছো, তাই না? বাড়িতে কে কে আছে রিশতা? বাবা, বাবু। আর কে আছে? বাবা আছে, আর কে আছে? বাবু আছে। আর কে আছে? মা আছে। আর রাফি আছে। রাফি কে হয় তোমার? আপন ভাই। তোমার আপন ভাই? বাবু কে রিশতা? ছোট ভাই। তোমার ছোট ভাই? হ্যাঁ। ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। ও, ক্লাস 10 এ পড়ে ছোট ভাই? 10। আচ্ছা আচ্ছা। ছোট ভাইয়ের সাথে তো অনেক খেলাধুলা করা হয় রিশতার, তাই না? হয়। কি কি খেলা হয় রিশতার? ফুটবল। আর টেনিস বল। আর ব্যাডমিন্টন খেলা হয়। ও আচ্ছা, তাহলে তো অনেক রকমের খেলাধুলা করে অনেক ছোট ভাইয়ের সাথে। এর পাশাপাশি আর কি কি করে আমি একটু শুনতে চাই। গাছে উঠি। গাছে উঠো তুমি? আরে ওঠে। ও, তুমি তাহলে ছাদে কাপড় মেলো, আবার কাপড় শুকিয়ে গেলে সেগুলো তুলেও ফেলো, তাই না? তাই। তুমি যে গাছগুলোতে উঠো সেই গাছগুলো জাম গাছ। জাম গাছ? আর কাঁঠাল গাছ। তারপর চালতা গাছ। তোমার ভয় লাগে না যদি গাছ থেকে পড়ে যাও? ভয় লাগে না? তাহলে আমাদের রিশতা অনেক সাহসী ছেলে। হ্যাঁ। আচ্ছা, এর পাশাপাশি রিশতা আর কি কি করতে পারে আমি সেটাও জানতে চাই। রান্নায় সাহায্য করি। কাকে? মাকে। মাকে রান্নাতেও সাহায্য করো? হ্যাঁ। মা যখন রান্না করে তখন রিশতা মাকে কিভাবে সাহায্য করে? রান্না করতে সাহায্য করে। আলু গাড়ি, পেঁয়াজ গাড়ি। কিভাবে এগুলো কাটে রিশতা? হালুয়া বানাই, মজা করে। কিসের হালুয়া সেটা? পায়েসের হালুয়া। তার মানে পায়েসে রান্না করতে পারো, আবার হালুয়া বানাতে পারো, তাই না? হ্যাঁ। এখন তো আমার খুব ইচ্ছা করছে জানতে কিসের হালুয়া বানায় রিশতা, আর পায়েসটা কিভাবে বানায়? পায়েস বানাই চাল দিয়ে। চালের সাথে আর কি দিতে হয়? দুধ, চিনি। বাবা, সব তো জানে রিশতা। সব জানি। তুমি কিভাবে সময় কাটাও এগুলোর বিষয়ে জানতে আবারও ফিরবো তোমার কাছে। আমি এখন চলে যাব মায়ের কাছে। মায়ের সাথে গল্প করে নি, তারপর আবার তোমার সাথে গল্প করব, কেমন? কুসুম আপা, আপনার সন্তান মোট কতজন? 2 ছেলে। রিশতা একটু আগে বললো যে বাবু আপনার আরেক ছেলে, ছোট ছেলে। রিশতা কি স্কুলে যাচ্ছে? হ্যাঁ, রিশতা তার বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে সে মায়ের সঙ্গে ক্লাস করে। আপনিও সেখানে উপস্থিত থাকেন ক্লাসে? পুরো ক্লাসটা শেষ করে না, হয়তো 2 থেকে 3টা ক্লাস করে। স্কুলে নিয়ে যে কিছুটা সময় সে ভালো থাকুক এবং সে ভালো থাকে সেখানে,
অতটুকুতে এসে যা শিখে, মানে একেবারে ঘরে বসিয়ে না রেখে যতটুকু পড়া যায়। মানে সেখানে কোন ক্লাসে পড়ছে সে? তাহলে সে ক্লাস 5 এর ক্লাসে এসে যায়, পড়াগুলো মুখে বলতে পারে। কত বছর বয়সে রিস্তার এই অটিজম ডায়াগনোসিস হলো, সে বিষয়টা যদি একটু বলেন। আমার বাবার বাড়িতে আমি সেদিন বিছানায় বসে খাচ্ছিলাম, বাবার বিছানায়। আমার মা আমাকে বললেন যে তুমি একটু রিস্তাকে ডাক্তার দেখাবে। তো তার এই গম্ভীর কথাটা আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি। তখন রিস্তার বয়স কত ছিল? তখন রিস্তার বয়স 2.5 বছর। তো আমার কথাটা খুব মনে মানে রেখাপাত অঙ্কন করেছে যে মা না বুঝে তো কিছু বলেন নাই। তো আমার মধ্যে কখনোই এই বিষয়টা আসেনি যে আমার ছেলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। বিষয়টা আমি তখন জানতামই না আসলে। রিস্তার এখন বয়স কত? রিস্তা এখন 17+। আর কত বছর বয়সে জানলেন যে রিস্তা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন? 2.5 বছর বয়সে। মা যখন বললেন যে তুমি একটু ডাক্তার দেখাও, তখন আমার মনে হলো যে একটু ডাক্তার দেখাবো। আমি সন্দিহান ছিলাম, কিন্তু কোনো সে যে এই ধরনের কোনো রোগে আক্রান্ত এটা কিন্তু আমার মাথায় ছিল না। তো পরিবার থেকে বলা হলো যে বাচ্চারা একটু ছোটোবেলায় এমনই থাকে। তো আর তার এই চিকিৎসাটা আগালো না সামনের দিকে। 2 বছর পরে আমি একবারে যেমন আপুর শক্তিতে জেগে উঠলাম যে আমি ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সেইভাবে শুরু হয়ে গেল তার আবার। তো আনিসা জাহান ট্রিটমেন্টে বেশ কয়েক বছর ছিল। তারপর হঠাৎ করে তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পরে সে আবার সব কিছু অফ হয়ে গেল, আগের মতো জিরোতে চলে আসলো। রিস্তার বাবার কথা বলছিলেন, যখন উনি জানলেন যে ওনার সন্তান অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, তখন উনি কি বললেন? ওনার মধ্যে একটা লুকোচুরি বিষয় ছিল যে বাচ্চার এই বিষয়টা সে প্রকাশ করতে চাইতো না। তার আসলে ধারণা ছিল না, সেই জন্য হয়তো বা এরকম ছিল। তো আমি তাকে কনভিন্স করেছি ধীরে ধীরে। তো আলহামদুলিল্লাহ এখন তো সে খুবই সাপোর্ট করে। আমরা যখন ওর দাদাবাড়ি থেকে নারায়ণগঞ্জে আসলাম বাবার বিজনেসের জন্য, তো সেখানে এসে সে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের সংযোগটা খুব ভালো ছিল সব ধরনের। তারপরে তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে গেল 17 সালে। আমরা তখন তাকে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন রেগুলার ক্লাসে এনে ভর্তি করলাম ঢাকাতে। একটা আমাদের বিজনেসের চিন্তা ছিল এবং আমাদের 2 জনকে মাসে নামতে হবে। দোকান নেওয়ার একটা প্ল্যান ছিল, নিয়েছিলাম। আর তার বাবা, এটা একটা বুটিক্সের দোকান ছিল এবং এক্সপোর্ট কোয়ালিটি পণ্যগুলো, যেহেতু তার বাবা এক্সপোর্ট পণ্যগুলো নিয়ে কাজ করতেন, তো সেই তার বিজনেসটাকে ধরে রাখার জন্যই আমার একটা প্রচেষ্টা ছিল যে আমি ছোট পরিসরে শুরু করি, কখনো এটা বিশাল হতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। তো সেটাই এখনো চলছে। তার বাবার সেই যে কাজগুলো, সেই কাজের একটা অংশ আমি ধরে রেখেছি। ঠিক এই মুহূর্তে রিস্তা কেমন আছে জানবো, তবে একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। কুলসুম আপা, বিরতিতে যাবার আগে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ঠিক এই মুহূর্তে আসলে রিস্তা কেমন আছে? রিস্তা আমরা যেমন বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছে, সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু রিস্তা আসলে একটা সময় খুব ভালো একটা পজিশনে ছিল এবং তার মধ্যে খুব সম্ভাবনা ছিল, যেটা আমরা এখন কন্টিনিউ করতে পারি না। তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়াতে তার এই রুটিনটা ব্রেক হয়ে যায়। আর আমরা যেহেতু ঢাকা থেকে শিফট হয়ে মুন্সিগঞ্জে চলে আসি, সেখানে তো কোনো স্কুল বা মানে একাডেমিক সাপোর্টগুলো অটিজমদের জন্য যেটা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একাডেমিক যে সাপোর্ট, স্পেশাল স্কুল দরকার, সেখানে আছে, কিন্তু ওটা ওর জন্য সাফিসিয়েন্ট না। কারণ ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সেক্টর থাকলে ওর জন্য ভালো, যেটা ঢাকায় ছিল। তো সেখানে ও যেহেতু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে ফাউন্ডেশন ছিল সেখানেও ছিল, ওটাতে অভ্যস্ত ছিল এবং ওখানে ওরা ভালো একটা ডেভেলপমেন্ট ছিল। আর ওকে যখন আমি মফস্বলে নিয়ে যাই, তো ধীরে ধীরে এখন কিন্তু ও আর সেই পর্যায়ে নাই, একেবারে যতটা মানে
ভালো থাকার কথা তা তো নেই, অনেকটাই ডিমোশন তার এখন। বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের জন্য বিনোদন দরকার, থেরাপিগুলো দরকার, এগুলো নিয়ে আলোচনা দরকার, তাদের সময় দিতে হবে। সেগুলো কিন্তু হয় না, একজন মায়ের পক্ষে একা কিন্তু সম্ভব হয় না। আপনাকে ঠিক এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আপা? চ্যালেঞ্জের মধ্যে ও স্থির না, ও খুবই অস্থির, আর বাইরে বের হলে খুব স্পিডি হাঁটে, আমি তার সাথে এখন সমান তালে চলতে পারি না। সাথে সাথে আমারও বয়স বাড়ছে, এখানে আমার ধৈর্য, তারপরে আমার শারীরিক প্রবলেম থাকতে পারে, আমি শারীরিকভাবেও কিন্তু এখন অনেক অসুস্থ হয়ে পড়েছি। তো আমাদের মায়েদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো রেস্ট হয় না, এবং আমাদের কোনো মানসিক কিন্তু প্রশান্তিও হয় না, কারণ আমরা অলওয়েজই ব্যস্ত থাকি। ঘুমের মধ্যে দুশ্চিন্তা করতে হয়, বা পরের দিন কি কর্মসূচি হবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হয়, তাহলে আমাদের কিন্তু ভালো ঘুমও হয় না। দর্শক অনেকক্ষণ রিস্তা এক মনে ছবি এঁকে যাচ্ছে। আমরা রিস্তার কাছে চলে যাব এখন, কিছুটা সময় রিস্তার সাথে কথা বলবো। রিস্তা, তুমি ছবি আঁকতে খুব ভালোবাসো রিস্তা? কি আঁকছো এখন তুমি? বৃত্ত আঁকছো? যে রং দিয়ে তুমি বৃত্তটা ভরাট করছো, এই রংটার নাম কি? রেড লাল। রেড লাল। তাহলে রিস্তা কালারটা খুব ভালো করে চিনে, তাই না? কোনটা কোন রং সেটা বলতে পারে, তাই না? আচ্ছা, মা কোন রঙের জামা পরেছে? রেড লাল। রেড লাল। আচ্ছা, রিস্তার গায়ের গেঞ্জিটা কি রঙের? রেড লাল। তাহলে মা এবং রিস্তা ম্যাচিং ম্যাচিং করে আজকে ড্রেস পরে এসেছে। হ্যাঁ। রিস্তা, তোমার কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু। ওরা কোথায় থাকে? ঢাকায় থাকে। ওদের নাম কি? তাই? ওরা তোমার বন্ধু? হ্যাঁ। রিস্তা, তুমি সাঁতার কাটো, তারপর তুমি স্কুলে যাও, গাছে ওঠো, তাছাড়া আর কি কাজ করো? মাকেও সাহায্য করো রান্নায়, এছাড়া আর কি কি কাজ করে রিস্তা? গাছ লাগাই। তুমি কি কি গাছ লাগিয়েছো এ পর্যন্ত? পেঁপে গাছ আর মরিচ গাছ লাগিয়েছি। মরিচ গাছ লাগিয়েছো? এগুলো কি তোমার বাসায়? ছাদ দে। রিস্তার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? পোলাও। সবচেয়ে প্রিয় ফল কোনটা? আম। আম সবচেয়ে প্রিয়? প্রিয়, হ্যাঁ। রিস্তার বাবার সাথে কিভাবে সময় কাটে এটা একটু শুনতে চাই। মাথা টিপে দেই, পা টিপে দেই। বাবার? হ্যাঁ। এত লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলে। বুঝতেই পারছি যে রিস্তা কতটা লক্ষ্মী ছেলে। এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। শুধু কি বাবাকে মাথা টিপে দেয়া, পা টিপে দেয়া এই কাজগুলো রিস্তা করে, নাকি আরো অন্যান্য কাজেও বাবাকে সাহায্য করে? বাজারে যাই। বাবার সাথে বাজারে যে তুমি কি করো? মাছ কিনি। কোন মাছটা বেশি পছন্দ রিস্তার? ইলিশ। ইলিশ মাছ অনেক বেশি পছন্দ? হ্যাঁ। আর কাতলা মাছ। বাবা রিস্তাকে কি বলেন? ভালো বলে। মা কি বলে রিস্তাকে? গুড বয়। মাও বলে গুড বয়। হ্যাঁ। আর বাবু, তোমার ছোট ভাই কি বলে? গুড বয়। তুমি কি ছোট ভাইকে সাহায্য করো ছোট ভাইয়ের কাজে? সাহায্য করি। কোন কাজে সাহায্য করো ছোট ভাইয়ের? মশারি টানিয়ে দেই। ও, তুমি ছোট ভাইয়ের বিছানায় মশারিটা নিয়ে দাও? টানিয়ে দেই। স্কুলে রিস্তা কি করে? পড়ালেখা করে। শিক্ষকরা কি বলে রিস্তাকে? ভালো বলে। আমি শুনলাম যে রিস্তা নাকি মাকে স্কুলে নিয়ে যায়, এবং যতক্ষণ রিস্তা স্কুলে থাকে মাও পাশে বসে থাকে। মাও পাশে বসে থাকে। তোমার অন্য বন্ধুরা তো স্কুলে মাকে নিয়ে যায় না? যায় না। কিন্তু রিস্তা যায়। যায়। কেন যায়? ভালো লাগে। তাই? আচ্ছা, স্কুলে তো তোমাকে বাংলা, ইংরেজি, অঙ্ক অনেকগুলো বিষয় পড়তে হয়, তাই না? অনেকগুলি পড়তে হয়। কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে রিস্তার? গান। আচ্ছা, গান। আর নাচ। রিস্তা কি নাচ করতে পারে? পারি। গান করতে পারে? বলতে পারি। আর কি করতে পারে? আবৃত্তি। আবৃত্তি করতে পারো তুমি? হ্যাঁ। তাহলে রিস্তার কাছ থেকে আজকে আমরা আবৃত্তিও শুনবো, একটা গানও শুনবো, কেমন? আবারও দেখতে পাচ্ছি তুমি ছবিও আঁকতে পারো। হ্যাঁ। তাহলে আমরা একটু দেখি না কি কি ড্রয়িং রিস্তা করেছে। করেছি। একটু দেখাও না আমাদের দর্শকদেরকে। দেখো না। দেখাবো না? না। কি ব্যাপার রিস্তা, কেন আমাদেরকে ড্রয়িং দেখাতে চাচ্ছ না? ও আচ্ছা, ওর পক্ষে হয়তো ওভাবে ডিসপ্লে করা সম্ভব নয়, আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তাহলে আমি কি দেখিয়ে দেব? আচ্ছা দাও, আমাকে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে রিস্তার কি এঁকেছে? গাছ। গাছ আছে, তারপর কি আছে? এটা কি? পতাকা। এটা কে? তোমার মতো একটা বন্ধু? কি করছে সে এখানে? আচ্ছা, এই যে আরেকটা ড্রয়িং পেয়েছি।
আমরা এখানে একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি, তাই না? তাই কি কি আছে এখানে? নদী আছে, তারপর এটা কি? গাছ, ওরা কি করছে এখানে? মাছ ধরছে। মাছ ধরছে, তাই তো, জাল দিয়ে মাছ ধরছে। আপা, রিস্তা তো ভালো ড্রয়িং করে। আপা এগুলো প্রায় 6 বছর আগের ছবি, যখন সে তাই? শিশু একাডেমিতে ছিল। এখন ছবি আঁকে না? এখন তো ওভাবে একাডেমিক ভাবে আঁকে না, তো কোনো প্রোগ্রামে আসলে আঁকে আমার হেল্প নিয়ে। আগে কিন্তু সে একাই পারতো এগুলো করতে। আচ্ছা আচ্ছা। খুব ভালো ড্রয়িং করতো, মানে মানসম্মত করতো, অনেক ভালো না হলেও সে এগুলো করতো, সে নিজেই করতো। আরো একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখা যাচ্ছে কি ফুটে আছে এটা রিস্তা? শাপলা ফুল। শাপলা ফুল ফুটে আছে। আবার এখানে আরো একটা ড্রয়িং আছে রিস্তার, এবং সেখানে দেখতে পাচ্ছি এটা একটা গ্রামের দৃশ্য। এবং এখানে কি করছে এই মেয়েটা? গায়ের বধূ। আমরা দেখতেই পাচ্ছি গায়ের বধূ কাঁখে কলসি নিয়ে যাচ্ছে গায়ের পথে। কি সুন্দর ছবি এঁকেছে রিস্তা। আপা, খুব সুন্দর ছবি আঁকে রিস্তা। তাদের বিষয়টা হলো যেটাই করি, যেটাই সে তারা করে, এটাকে রানিং রাখতে হয়। যেমন তার টিচার ছিল বাসায় 2 জন, তো এখন তাকে তো টিচার দেওয়া হয় না, আমি নিজে করি যতটুকু। তো সব কিছু একটু একটু করে করলেও না দেখা যায় যে ওরকম করে হয় না, স্কিল করা যায় না। এই যে আপনি বলছিলেন যে আসলে এই বাচ্চাদেরকে রানিং রাখতে হয়, একটা নির্দিষ্ট রুটিনে রাখতে হয়, এবং যে প্রশিক্ষণটাই দেই বা যে পরিচর্যাটাই করি না কেন, এটা সবসময় একই রকম চলতে হয়, না হলে ওরা আসলে কন্টিনিউ করতে পারে না। আপা, আপনি কেন কন্টিনিউ করতে পারেননি? আসলে সাপোর্ট দরকার হয়। ওর যেমন 2 জন টিচার ছিল, সে একটা মূলধারার স্কুলে পড়াশোনা করতো, স্কুল অ্যান্ড কলেজে, আর পাশাপাশি সে একটা স্পেশাল স্কুলে পড়াশোনা করতো। তো এই বিষয়গুলো তো আমি এখন, এই সাপোর্টগুলো তো এখন তাকে দিতে পারছি না। আপা, কেন আপনি এই সাপোর্টগুলো দিতে পারছেন না সে বিষয়গুলো সম্পর্কে জানবো একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাটবাড়ি জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাটবাড়ি জেলা অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। জি আপা, যে বিষয়টা সম্পর্কে আলাপ করছিলাম, যে আপনি বলছিলেন যে রিস্তার এই কাজগুলো আগে কন্টিনিউ করেছেন এবং নিয়মিতভাবেই আসলে তাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, কিন্তু এখন পারছেন না বা দীর্ঘদিন থেকেই আসলে রিস্তাকে সেই সাপোর্টগুলো দিতে পারছেন না। কেন এই ঘটনাটা ঘটলো? এই ঘটনাটা, তার বাবার একটা ভালো বিজনেস ছিল, তো বিজনেসটা যখন বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে আমি অর্থনৈতিকভাবে পিছনে পড়ে যাই। আর আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যেই অর্থনৈতিক ব্যয়টা, সেটা একটা স্বাভাবিক বাচ্চার তুলনায় অনেক বেশি ব্যয়বহুল একটা বিষয়। তো তাদের স্পেশাল যে টিচাররা আসেন তাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়, কারণ তাদের অনেক ম্যানেজ করে পড়াতে হয়, বা একটা তাদের যেই বিষয়টা তাদের উপরে অ্যাপ্লাই করা হয় সেখানে কিন্তু তাদের অনেক ধৈর্যের একটা বিষয় আছে। তো ধৈর্যশীলতার জন্য তাদের অনেক শ্রম দিতে হয়, অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়, সমস্যা ফেস করতে হয়। তো সব কিছু মিলে ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় তাদেরকে বাসায় আনতে হলে। তখন তার বাবার বিজনেসটা রানিং ছিল, আমি সব ধরনের সাপোর্ট তাকে দিয়েছি। ডাক্তার যেভাবে যখন সাজেস্ট করতেন সেভাবে আমি তাকে সাপোর্ট দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো সেই সাপোর্টটা হচ্ছে না, কারণ তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে যায়। আর ইকোনমিক বিষয় ছাড়া আসলে ভালো কিছু হয় না। এইসব বাচ্চাদের জন্য একটা ভালো অ্যামাউন্ট ব্যয় করা হলে তারা ভালো করতে পারে, তাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমাদের যে আরও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে ঢাকাতে, যেখানে ওর বন্ধুরা ছিল এখানে পড়াশোনা করতো, ওরা কিন্তু অনেক এগিয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, তার দেশে বিদেশে তারা প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হয়ে। ও হয়তো এরকম করতো বা আরও ভালো কিছু করতো, তার মধ্যে সেই সম্ভাবনা ছিল। আমি তাকে সেইভাবে গাইড করতে পারছি না দেখে সে পিছনে পড়ে আছে। এই পরিস্থিতির উত্তরণ কীভাবে ঘটানো যায়? এই পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশের বাইরের দেশগুলোতে দেখা যায় যে সরকারি অনেক ধরনের সাপোর্ট থাকে,
প্রত্যেকটা জেলায় যদি গভর্নমেন্ট দায়িত্ব নেয় যে একটা স্কুল থাকবে, স্পেশাল স্কুল, সেখানে বাচ্চাদের যাবতীয় বিষয়গুলো থাকবে, থেরাপি থেকে শুরু করে পড়াশোনা, তারপরে তাদের মানসিক যে বিষয়গুলো, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে সব ধরনের। তো এরকম থাকলে তো যার যেইভাবে সাপোর্ট দরকার সেইভাবে সাপোর্টগুলো নিলে কিন্তু তারা ভালো থাকে, কারণ তাদের যে রুটিন থাকে সেই রুটিনটাকে সবসময় ফলো আপের মধ্যে রাখতে হয়। রুটিন থেকে একটু বের হলেই তারা আবার অনেকটা ডিলে হয়ে যায়। ঢাকা শহর ছাড়া এই সাপোর্ট কোথাও ভালো নেই। আমি যখন ঢাকায় ছিলাম রিস্তা ভালো ছিল, এই সাপোর্টগুলো আমি দিতে পারতাম, আমার তখন আর্থিক সচ্ছলতাও ছিল। এখন আমি যখন আর্থিকভাবে পেছনে পড়ে গেলাম তখন আমি শিফট হলাম মুন্সিগঞ্জ জেলা শহরে। তো সেখানে কোনো সাপোর্টই তার দেয়া হচ্ছে না। আমি যেহেতু ইকোনমিকভাবে পেছনে পড়ে গেছি, তাই তাকে কোনো সাপোর্টই দিতে পারছি না। এই মুহূর্তে রিস্তাকে নিয়ে পথ চলতে যেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হচ্ছে? সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তার বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে শুধু সেই না, অনেক বাচ্চাদের মধ্যে অনেক ধরনের নতুন নতুন প্রবলেম আসে। এই প্রবলেমগুলো তারা হঠাৎ করে তাদের মধ্যে আসার কারণে তারা নানান রকমের বিহেভ করে, যেটা আসলে একটা অড লুকিংয়ের মতো একটা বিষয়। আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন প্যারেন্টস আসছেন তারা বিষয়টা সহজভাবে নেয়, আদার্সদের পক্ষে তো সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আরও সংকুচিত হয়ে যাই, তাদেরকে একবার ঘরবন্দি করে ফেলি যে এই প্রবলেমগুলো তো চলতে দেওয়া যাবে না। এছাড়া তো আসলে আমাদের কিছুই করা থাকে না। তাদেরকে আস্তে আস্তে সংকুচিত করলে আরও বেশি সমস্যাগুলো বেড়ে যায়। এরপর তার একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে সে ছোটবেলা থেকেই তার ঘরের দরজা খোলা থাকলে সে মিসিং হয়ে যায়। এই সমস্যাটা থেকে সে কেন বের হতে চায় না জানি না। তাকে বিভিন্নভাবে চেষ্টা করা হয় যেন সে এই বিষয়টা একবার করার পর আর যেন না করে। তো সে বের হয়ে যায় ঠিকই, কিন্তু ঘরে কখনোই ফিরে আসে না। তাকে বহু খোঁজাখুঁজি, মাইকিং করে, তারপরে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হয়। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই বাচ্চাগুলোকে আইন শৃঙ্খলা বাহিনী যদি সবসময় একটু নজরে রাখে, বা তারা যখন মিসিং হয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরে তারা তাদের দায়িত্বে যদি ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করে, তাহলে আমরা কিছুটা হলে স্বস্তি পাই। আর তারাও হয়তো দু একবার ঘুরে ফিরে আর এই তাদের আগ্রহটা কিন্তু কমে যেতে পারতো হয়তো, বা যে তারা তো স্বাধীন আছে। এই যে তাদেরকে বারবার আটকিয়ে রাখার যে চেষ্টাটা, এই চেষ্টাটার কারণেই কিন্তু তাদের এই আগ্রহটাও কিন্তু রয়ে যায়, তাদের আগ্রহটাও কিন্তু বের হয়ে যায়, আগ্রহটা রয়ে যায়। আর এটা যে আমাদের প্যারেন্টসদের জন্য কি পরিমাণে একটা যন্ত্রণা আপা, এই বিষয়টা যাদের বাচ্চাদের মধ্যে আছে, অনেক বাচ্চাদের মধ্যে আছে, আমাদের আরও বাচ্চা আছে তাদের মধ্যেও আছে, এটা যে কি যন্ত্রণা। আমার মনে হয় যে আমি একটা সময় বলছিলাম যে আল্লাহ, তুমি যখন খুব সন্ধ্যা হয়ে যাচ্ছিল, খুব একেবারে শীতের রাত, আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন আমি বলেছি যে আল্লাহ, আমার ছেলেটাকে মৃত করে নিয়ে আসো আমার কাছে, সন্ধ্যা হওয়ার আগে তার লাশটাকে আমাকে এনে দাও, যে সে মরে গেলে আমি জানবো এখানে তার একটা কবর আছে, এই কবরটা আমি দেখবো, তার জন্য দোয়া করবো, আমি কান্না করবো কবরে গিয়ে প্রতিদিন, আমি জানবো যে আমার ছেলের লাশটা এখানে আছে, আমি সেই কষ্টটা সহ্য করতে পারবো। কিন্তু আমার ছেলে বাইরে আছে, কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে। একজন বাচ্চা যখন মিসিং হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, এটা কোনো অভিভাবক মেনে নিতে পারে না। হারিয়ে যাওয়ার বাচ্চাগুলোর দায়িত্ব যেন সরকার নেয়, সরকার যেন তাদেরকে খুঁজে বের করে বাবা মার কাছে পৌঁছে দেয়, এবং রাস্তায় যত পথ শিশু আছে, পথ শিশু প্লাস যারা পাগল বেশি রাস্তায় পড়ে থাকে, এদেরকে সংগ্রহ করে একটা নির্দিষ্ট কোনো আশ্রয় রাখবে, এবং সবসময় প্রচারণা থাকবে রেডিও টেলিভিশনে যে এদের অভিভাবকরা তাদেরকে এসে সংগ্রহ করে তাদেরকে নিয়ে যাক। দর্শক, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন অনেক শিশুর মধ্যেই ঘর থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। তারা তো অধিকাংশ ক্ষেত্রেই বাবার নাম, মায়ের নাম, এমনকি নিজের নামও বলতে পারে না, বাড়ি ঠিকানা জানা তো দূরের কথা। তো সেক্ষেত্রে আসলে এই বাচ্চাগুলো যখন হারিয়ে যায়, তখন কুলসুম আপা যেরকম বললেন যে মায়ের মনে কি ঘটনাটা ঘটতে থাকে, কি দুঃসহ যন্ত্রণা চলতে থাকে, এটা আসলে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের এমন একটি ব্যবস্থা থাকা উচিত যেখানে আমরা আমাদের হারিয়ে যাওয়া এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা খুঁজে পাবো, এবং সেটা যদি নিশ্চিত করা যায়, মা বাবা পরিবার কিছুটা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারবে। আপা, রিস্তা কি বাহাতে লেখে? সে বাহাতি? বাহাতি, রিস্তা বাহাতি, বাহাতি মায়ের মতো। হ্যাঁ, ও মাও বাহাতি।
আচ্ছা, মায়ের গুণ পেয়েছে রিস্তা, রিস্তা বাহাতে লিখে। দর্শক অনেকক্ষণ রিস্তা একা একা আঁকিবুকিকে যাচ্ছে, চলুন রিস্তার কাছে চলে যাই। রিস্তার কাছ থেকে এখন একটা আবৃত্তি শুনে নিই। রিস্তা, আমরা এখন তোমার একটা আবৃত্তি শুনতে চাই। কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বা খুঁজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভজন, আমিও যাই নাম আশাই, কিসের তবে ভজন হবে। রিস্তা, এই কবিতাটার নাম কি? নেমন্তন্ন। নেমন্তন্ন। কে লিখেছেন? অন্নদা প্রসাদ রয়। দর্শক, এখন আবারও চলে যাচ্ছি রিস্তার আম্মুর কাছে। আপনি তো গান গেয়ে গেয়ে ছেলেকে গান গাওয়া শিখিয়েছেন, তাই না? জি আপা। এরকম ভাবে আর কি কি শিখিয়েছেন ছেলেকে? ওকে যেমন ও যেন সব কিছু অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করার জন্য মোটামুটি সব কিছুই শিখাই আমি, ও যেন অন্তত অংশগ্রহণ করতে পারে। যে একটা গানের প্রোগ্রাম হলো অন্তত 2টা লাইনও যেন দাঁড়িয়ে সে গাইতে পারে, এবং সেটা সে করে। কখনো সম্পূর্ণ গানটাও শেষ করে আসে, মাঝে মাঝে পুরস্কারও নিয়ে আসে। কেমন লাগে তখন যখন পুরস্কার নিয়ে আসে? খুব ভালো লাগে। এই ভালো লাগাটা কি শুধু মায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, না তার বাবাও আনন্দিত হয়? তার বাবা আরও বেশি আনন্দিত হন। তার বাবার যে কর্মক্ষেত্র, সেখানে সে খুব দায়িত্বশীলতার সাথে কাজ করে, সবসময় সে কাজ পাগল একজন মানুষ। তার ঘুমও কম। ছেলেকে দেওয়ার চেষ্টা করে সময়টা, তাকে খাওয়াবে, গোসল করাবে, নামাজে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, গল্প করবে। বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক। আপা, আপনার তো আরও একজন সন্তান আছে, আপনার 2 ছেলে। তো রিস্তাকে তো অনেক বেশি সময় দিতে হয়, তাই না? রিস্তাকে সময় দিয়ে ছোট ছেলেটাকে সময় দেওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন আপনি? আসলে এক সময় হতো না, তখন তারা ছোট ছিল, বয়সন্ধিকালে 2 মেরুর, সেখানে ভালো একটা প্রবলেম হয়। তো আমি যে চেষ্টা করি, তার বাবাও চেষ্টা করে খুব, ছোট ছেলেটা তাকে খুব সাপোর্ট করতো। আমার ছোট ছেলের সাপোর্টেই কিন্তু রিস্তা আজকে এই পর্যন্ত এসেছে। রিস্তা যা শিখেছে ভাইয়ের কাছ থেকে শিখেছে, সাঁতার শেখা, তারপরে ফুটবল খেলা, গাছে ওঠা, রিং ঝুলা, ছাদ থেকে লাফ দেওয়া, দেয়াল থেকে লাফ দেওয়া, মানে আত্মরক্ষার যে বিষয়গুলো আমার ছোট ছেলে তাকে শিখিয়েছে। বয়সন্ধিকালের যে একটা বিষয়, বাচ্চারা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, একটা ভিন্ন একটা মানুষে পরিণত হয়। ওই সময়টা তারা বুঝতে পারে না কি বলবে বাবা মার সাথে, বা তাদের বয়সন্ধিকালের সমস্যাগুলো তারা নিজেরও আইডেন্টিফাই করতে পারে না। তো ওই সময়টাকে বাবা মাকে আসলে বুঝতে হয় যে বাচ্চা কেন এরকম করছে, বাচ্চারা কি, হ্যাঁ বাবা মাকে খুব সাপোর্ট দেয়। আমরা হাজবেন্ড ওয়াইফ খুব চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দিতে, কিন্তু পারেন কি? এটা কঠিন হয়ে যায় সাপোর্ট দেওয়াটা। একজনকে সাপোর্ট দিতে গেলে দেখা যায় কি আরেকজনকে দিতে পারি না, একটা টানাপোড়ানো শুরু হয়ে যায়, দোটানা একটা ভাব চলে আসে। তো এখানে এটা খুব কঠিন একটা সময়, যে ওকে তো প্রচুর সময় দিতে হয়। খুব স্বাভাবিকভাবে রিস্তাকে অনেক বেশি সময় দিতে হয়, কারণ তার অনেক চাহিদা। এই চাহিদাগুলো তো সে নিজে নিজে পূরণ করতে পারে না, মা বাবাকে আসলে সাপোর্ট দিতে হয়, পরিবারকে সাপোর্ট দিতে হয়। সেক্ষেত্রে দ্বিতীয় সন্তানটিকে হয়তো সেভাবে সময় দিতে পারেন না, তখন মা বাবা হিসেবে কি মনে হয়? তখন মা বাবা হিসেবে তো আসলে খুব খারাপ লাগে যে ওর যে সময়টা আমাদের বেশি প্রয়োজন। বয়সন্ধিকালে কিন্তু বাচ্চাদের বাবা মাকে বেশি প্রয়োজন, কারণ ওদের যে ডিফারেন্ট একটা সময় আসে, এই সময়টার সাথে ওরা পরিচিত না, একেবারে নতুন একটা ভিন্ন একটা চিন্তা চেতনা তাদের মধ্যে চলে আসে, এবং খুব কঠিন একটা সময়। এবং এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা না করি, তাদের মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে, তারা ভুল কোনো পথে চলে যেতে পারে, ভুল ডিসিশন নিতে পারে। সেক্ষেত্রে আমার ছোট ছেলেটা ভালোই সাফার করছে, তাকে আসলে সময় দেওয়া হয় না, যদিও আমরা খুব চেষ্টা করি তার বাবা আমরা, কিন্তু একটা যে কোয়ালিটি যে একটা সময়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দিতে পারি না, কারণ তাকে তো অনেক সময় দিতে হয়। এটা একটা প্রবলেমটা হলো যে ছোট ছেলেকে ভালো রাখার জন্যই ওকে বেশি সময় দিতে হয়, কারণ সেও তো বয়সন্ধিকালে, যেহেতু তাদের বয়সের ডিফারেন্স খুব বেশি না, তো ছোট ছেলেকে ভালো রাখার জন্য তাকে বেশি সময় দিতে হয় রিস্তাকে। তো রিস্তাকে আবার সময় দিতে গেলে তাকে আবার সময় দিতে পারে না, এই যে একটা দোটানার বিষয়, এটা আসলে আমাদের জন্য খুবই সমস্যা একটা। এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র রিস্তার পরিবারের নয়, রিস্তাদের মতো অর্থন বৈশ্য সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে রয়েছে, যেখানে একাধিক ভাই বোন থাকে অর্থন বৈশ্য সম্পন্ন এই শিশুদের, সেই পরিবারগুলোর সকলের। এবং যেহেতু অন্যান্য সন্তানদেরকে
সঠিক সময়টা দিতে পারেন না, বা যে সময়টুকু তাদের পাওনা সেই সময়টুকু মা বাবা দিতে পারেন না, তখন একটা অপরাধ বোধ কাজ করে। আর কুসুম আপা যেভাবে বলছিলেন ঠিক এমনটাই বোধহয় অনুভূতি তৈরি হয়, এমনটাই বোধহয় অপরাধ বোধ তৈরি হয়। আর এই অপরাধ বোধেই ভুগে ভুগে এই কঠিন পথ চলা। অটিজম নিয়ে পথ চলাটা তো সহজ নয়, সহজ নয় সেই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্য, সহজ নয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে সেই মা বাবার জন্য। আমি কিন্তু আপনাদের অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা সন্তানদেরকে নিয়ে ঘুরছেন, বেড়াচ্ছেন, ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এবং নানা রকম অভিজ্ঞতার কথা তুলে ধরছেন রিশতাকে নিয়ে পথ চলার। আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য মতো আমরা কিন্তু খুব চেষ্টা করি যে আমরা ভালো থাকব। আসলে আমরা ভালো থাকলে পরিবার ভালো থাকবে, আমাদের সন্তান ভালো থাকবে সর্বোপরি। এত কিছুর পরেও, এত বৈষম্য, বিরূপ পরিবেশ, তারপরে অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়েও আমরা কিন্তু খুব চেষ্টা করি এর মধ্য থেকে আমরা ভালো থাকব, আমাদের সন্তানদেরকে ভালো রাখব এবং আমাদের ভালো লাগা, আমাদের ভালো থাকা থেকে আরও 10টা পরিবার শিখবে। তো আমরা আমাদের অভিজ্ঞতাটুকু শেয়ার করি এই সোশ্যাল মিডিয়ায় এসে, যে আমি কতটুকু ভালো কিছু পেয়েছি বা অর্জন করেছি সেই অর্জনটুকু শেয়ার করি, যাতে আমাদের কাছ থেকে নতুন যারা আছে তারা শিখে। সোশ্যাল মিডিয়াতে আসার 2টা লক্ষ্য, একটা হচ্ছে রিশতা যেহেতু হারিয়ে যায়, তো রিশতাকে বিশ্ব চিনবে, মানুষ দেখে বুঝবে যে রিশতা, এটা রিশতা, তো আমাকে, আমার ছেলেকে আমার কাছে পৌঁছে দিবে। আর রিশতা যেহেতু ঘুরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে ছোটোবেলা থেকেই, সেটার কথা মাথায় রেখেই আমি তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। প্রচুর সময় আমাকে ওখানে ব্যয় করতে হয়। তো সেখান থেকে আমার চিন্তা এসেছে যে আমি যদি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো তুলে ধরি, তাহলে অন্য মায়েরা ইন্সপায়ার হবে বা অন্য অভিভাবকরা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে এভাবে আসলে তাদেরকে ভালো রাখা যায়। তাদেরকে ভালো রাখার জন্য তো আমাদের প্রচেষ্টা যে তারা ভালো থাকবে। তো তারা যা পছন্দ করে সেই বিষয়টা করলেই কিন্তু তারা ভালো থাকে। ভালো রাখা হলো প্রধান বিষয়। তো আমি তাকে চেষ্টা করি ভালো রাখতে, এর জন্য যে সে ঘুরতে পছন্দ করে। আমি তাকে ভালো রাখতে চেষ্টা করি যে সে যা করতে পছন্দ করে, খেতে পছন্দ করে। তখনই মনে হলো যে আমি এগুলো তুলে ধরি সোশ্যাল মিডিয়াতে, যারা 8-10টা পরিবার দেখে কিছু শিখতে পারে, যারা নতুন। আমাদের বাচ্চাদের জন্য আমরা যে সময়টা ব্যয় করি সেই সময়টা বৃথা যায় না। তারা নিশ্চয়ই কিছু না কিছু শিখে ভালো কিছু করে, লেগে থাকলে তারা সফলতা অর্জন করে। তো রিশতার শুরুটা যেমন ভালো ছিল সেভাবে কন্টিনিউ করতে পারছি না, কিন্তু তারপরও আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আর আমার ওই চেষ্টাটুকুই আমি তুলে ধরি যে এই চেষ্টা থেকে কিন্তু সফলতা আসে, বিন্দু বিন্দু করে আসে, এবং চেষ্টা করে গেলে কিন্তু তাদের একটা ভালো কিছু হবে, তারা একটা ভালো পর্যায়ে যাবে। আমরা অনেক সময় মনে করি যে চেষ্টা করলে হয়তো তারা কিছু হবে না, কিন্তু না, চেষ্টা করলে তারা ভালো কিছু করে। তাদের আরও অনেক বন্ধু আছে, তারা ভালো একটা পর্যায়ে আছে, কারণ তাদের রুটিনগুলো কন্টিনিউ হচ্ছে। তো রিশতা রুটিন কন্টিনিউ না হলেও আমরা অভিভাবকদের তরফ থেকে, অভিভাবকদের যে এখতিয়ার বা অভিভাবকদের যেই সক্ষমতা, সেই সক্ষমতাটুকু আমরা চেষ্টা করছি। সেখান থেকে কিন্তু সে অনেক ক্ষেত্রে ভালো আছে, অনেক কিছু সে শিখছে, জানছে, এবং তার এই জানাটা থেকে আবার অনেকেরাও শিখছে। আশেপাশে অনেক বাচ্চা সাঁতার কাটতো না, মূল ধারার যে বাচ্চারা সাঁতার কাটতে পারতো না, তাকে দেখে কিন্তু তারা সাঁতার শিখছে এবং বলছে রিশতা সাঁতার পারে, আমরা পারবো না, এমন একটা বিষয় চলে এসেছে। তারপরে রিশতার মাধ্যমে কিন্তু অনেকে শিখছে। দর্শক, সত্যি তাই, লেগে থাকতে হয়। অনেক বাধা ছিল, অনেক না পাওয়া ছিল, তারপরেও কিন্তু কুলসুম আপা থেমে থাকেননি, ওনার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সন্তানকে নিয়ে, এবং অনেকটা এগিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে শিক্ষামূলক যে ভিডিওগুলো কুলসুম আপা আপলোড করেন, সেখান থেকে শেখার অনেক কিছু আছে। এবারে সময় হলো রিশতা এবং রিশতার আম্মুর একটি গান শোনার। আর আজকে এই গান শুনতে শুনতে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তার আগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। দর্শক, চলুন আমরা এবারে রিশতা এবং রিশতার আম্মুর গান শুনতে শুনতে বাড়ি যাই।
গান করি গা, গান করি গা, নিসা গরি সা, গান করি গা, মা পাধানি সা, ময়না পাখি ছা, গান করি গা, একটুখানি আশা দেব ভালোবাসা, করব আদর তোরে, থাকবে জনম ভরে, সোনা জাদু ময়না আমার একটুখানি গা, গান করি